ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ 11 সেমিস্টার 2 এর লাস্ট ক্লাস বলছি এই সেন্সে আমরা এবার সাজেশন ভিডিওতে যাব। ক্লাসের যে ভিডিও দিই সেটা কিন্তু আজকে শেষ। আর আজকের ক্লাসটার মজা হচ্ছে যে আজকে যা যা টপিক করাবো প্রত্যেকটা টপিক পড়বে পরীক্ষায়। একটা হয়তো মিস চলে যেতে পারে, মানে অনেকগুলো টপিক আছে তো সব কটা টপিক ইম্পর্টেন্ট, কোনোটা বাদ দেওয়া যাবে না। মানে প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন থাকবে এটুকু বলতে পারি, ঠিক আছে? এখন তো অর কোশ্চেন অনেক থাকবে না সেকেন্ড সেমিস্টারে, তো সেই হিসাবে আজকের ক্লাসটাকে খুব ভালো করে মন দিয়ে করো, প্রত্যেকটা টপিক থাকবে এটুকু বলতে পারি। দেখো, আয়নিক ইকুইলিব্রিয়াম লাস্ট ক্লাস মানে সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস করিয়ে দিয়েছিলাম। আমি বলেও দেবো যে কোনগুলো থেকে করতে হবে। প্রথমে আমি আসছি জলের আয়নীয় গুণফল, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। দেখো, জল তোমরা জানো যে ভাঙে H প্লাস OH মাইনাসে। এখানে দুটো জল লিখেছি বলে একটা জল ভেঙে H প্লাস OH মাইনাস হচ্ছে, যে H প্লাসটা হচ্ছে সে আর একটা জলের সঙ্গে জুড়ে গিয়ে H3O প্লাস হচ্ছে, ঠিক আছে? তো এইটা আমি সাম্য ধ্রুবক, যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লিখে, এটাকে বলে জলের বিয়োজন ধ্রুবক, KD বলে, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। জানো নিশ্চয়ই, ডান দিকের মোলার কনসেন্ট্রেশন গুলো উপরে বসানো হয় আর লেফট সাইডের মোলার কনসেন্ট্রেশন নিচে বসানো হয়। 2 আছে বলে পাওয়ারে 2 হলো, ঠিক আছে? তো এবার আগের দিনের ক্লাসে করেছো যে H2O এর পরিমাণ বেশি বলে এটাকে কনস্ট্যান্ট ধরে নেওয়া, এর সাথে মাল্টিপ্লাই করে দেওয়া হয়, গুণ করে দেওয়া হয়, গুণ করে দিলে সমান সমান এটা হলো। এই জিনিসটাকে আমরা কি ধরে নিচ্ছি? KW, যার নাম জলের আয়নীয় গুণফল, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। কারণ আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটারের ডেফিনেশন হচ্ছে এইটা, যে জল ভেঙে যে H3O প্লাস OH মাইনাস তৈরি করে তার মোলার কনসেন্ট্রেশনের মাল্টিপ্লিকেশন মানে গুণফল, সেটা কি বলা হয়? জলের আয়নীয় গুণফল, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, আর কিছু না। এবার 25 ডিগ্রি টেম্পারেচারে KW এর মানটা হচ্ছে 10⁻⁻14 এর মানটা। আমি বলে দেবো কোন, মানে এইটা কেন করলাম সেটা পরেরটায় বোঝানোর জন্য বিশেষত লাগবে। এইখান থেকে কোশ্চেন মাস্ট পিএইচ থেকে কোশ্চেন থাকবেই। পিএইচ এর ডেফিনেশন পড়বে, একদম পিএইচ এর ডেফিনেশন এইটাই। H3O প্লাস এর কনসেন্ট্রেশনের নেগেটিভ লগ সেটাকে পিএইচ বলে, ঋণাত্মক লগারিদম H3O প্লাস এর গাঢ়ত্বের সেটাকে পিএইচ বলে। মানে পিএইচ মানে মাইনাস লগ H3O প্লাস। দেখো, লগ মানে বেস 10, আমি যদি ভুলেও যাই এই নিচে 10 লিখতে, তোমরা কিন্তু মনে রাখবে সব 10 বেস, হ্যাঁ। মাইনাস লগ OH মাইনাস, মাইনাস লগ KW, সব বেস 10। এগুলো ডেফিনেশন পিএইচ, POH, PKW। তো এখন কথাটা হচ্ছে যে দেখো, আমরা প্রথমে ক্যালকুলেশন করবো পিএইচ ক্যালকুলেশন। পিএইচ মানে জানো তো, এখন তো পিএইচটা তো এত গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো বড় বিল্ডিং বানাতে গেলে সেখানে কিন্তু মাটি টেস্ট করতে হবে পিএইচ এর। জলে যদি মাছ ঠিকঠাকভাবে চাষ করতে চাও সেখানেও পিএইচ ঠিকঠাক টেস্ট করতে হবে। পিএইচ এর উপর ডিপেন্ড করে ঠিকঠাকভাবে সব বসবাসকারী মানে জলচর প্রাণী থাকবে কি থাকবে না, ঠিক আছে? তো পিএইচ একটা এমন জিনিস যেখানে মাটি বা জল বা অন্য যে কিছুর অম্লত্ব বা ক্ষারত্ব মানে হচ্ছে অ্যাসিডিটি বেসিডিটি ডিটারমাইন করা যায়। তোমরা জানো নিউট্রাল পিএইচ হচ্ছে 7, অ্যাসিডিক পিএইচ হচ্ছে 7 কম, আর বেসিক পিএইচ হচ্ছে 7 বেশি। তো মোটামুটি দেখো, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস আমরা এগুলো শিখে গেছি আগের দিন। স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের পিএইচ কিভাবে নির্ণয় করবো সলিউশনের, তোমাকে বলে দেবে এরকম এত মোলার সালফিউরিক অ্যাসিড দিয়ে দিয়ে। দেখো, মোলার মানে মোলারিটি মানে মোল পার লিটার, আর এখানে যে থার্ড ব্র্যাকেট এটাও কিন্তু মোল পার লিটার মানে মোলার কনসেন্ট্রেশন, মানে মোলার কনসেন্ট্রেশনই ম্যাথ করতে হবে। তো দেখো, H2S উপর লিখেছি, আমার লাগবে তো H3O প্লাস। তো কেন 2 দিয়ে গুণ করলাম কেন? তার কারণ H2S উপর থেকে কটা H আছে বলো? 2টো H আছে। তার মানে জলের সঙ্গে জুড়ে গিয়ে 2টো H3O প্লাস তৈরি করবে, একটা সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিড যদি এত মোল নাও তাহলে H3O প্লাস তার ডবল তৈরি হবে, যেহেতু 2টো H আছে ওই জন্য ডবল হয়ে গেল। এটা হলো। এবার 0.1 মানে কি? 10⁻⁻1। তাহলে এই 10⁻⁻1 মানে H3O প্লাস এর কনসেন্ট্রেশন যে এটা বেরোলো, এখানে বসিয়ে দাও 10⁻⁻1। জানো কি, লগের সামনে যেটা থাকে, পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে, তাহলে -1টা সামনে চলে এলে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস, +1। আর লগ 10 এর মান কত? 1। বেস তো 10 আছে, বেস লিখি বা না লিখি ধরে নেবে বেস 10। লগ 10 এর মান 1, মাইনাস একটা সামনে চলে এলো মানে 1 এসে গেল, হ্যাঁ কি না? এবার যদি তোমায় পরীক্ষায় নর্মালিটিতে কোশ্চেন দেয়, দেখো এটা নর্মালিটিতে দিয়েছে, শোনো নর্মালিটিতে করা যাবে না, মোলারিটিতে করতে হবে। মোলারিটি কি করে বের করবে? নর্মালিটিকে জেড দিয়ে ভাগ করতে হবে। জেড মানে কি? জেড মানে ওই একই ব্যাপার, যে কটা H প্লাস বা যে কটা OH মাইনাস আছে সেটা। তো এখানে যেহেতু নর্মালিটিকে মোলারিটি করছে, যেহেতু H দুটো আছে এই জন্য 2 দিয়ে ভাগ করে মোলারিটি করে নিল। এখানে মোলারিটি ছিল বলে মোলারিটিতে রেখেছি। এটা আমি H3O প্লাসটা বের করেছি ওই জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। এটা কিন্তু সালফিউরিক অ্যাসিডই করছি, শুধু নর্মালিটি আর মোলারিটি করলাম। এবারে H3O প্লাস বের করবো। এবার H3O প্লাস বের করবো কি করে? সালফিউরিক অ্যাসিড ভেঙে কটা H প্লাস হয়? 2টো, ওই জন্য আবার 2 দিয়ে গুণ হয়েছে। ব্যাপারটা সেই একই চলে এলো। দেখো, অ্যাকচুয়ালি প্রথমে 2 দিয়ে ভাগ হলো নর্মালিটিকে মোলারিটি করার জন্য, দ্বিতীয়বার 2 গুণ হলো কেন? H2S উপরকে H3O প্লাস করার জন্য।
এখানে মোলারিটি ছিল বলে মোলারিটি ছিল, শুধু H2 পরকে H3 প্লাস করছি বলে 2 দিয়ে গুণ হচ্ছে। তার মানে নর্মালিটিতে যদি দেয় অ্যাকচুয়ালি একবার 2 দিয়ে ভাগ হচ্ছে, একবার 2 দিয়ে গুণ হচ্ছে, দেখো একই থাকছে অ্যাকচুয়ালি। 10⁻² বসিয়ে দিলে পিএইচ এর মান কত হবে? 2, হ্যাঁ কি না? তো যদি, আচ্ছা এখানে একটা কথা বলে না, না ঠিক আছে পরে পেয়েছি, এইটা বলেছি দেখো মোলারিটি দিয়ে আছে, চাপ নেই, ডাইরেক্ট H3 প্লাস করো, একটা H3 এর মধ্যে তো একটাই H প্লাস থাকে, তারপরে 1 দিয়ে গুণ হবে, 1 দিয়ে গুণ হওয়া মানে ওটাই 10⁻², তাহলে পিএইচ এর মান হবে 2। এতক্ষণ অ্যাসিড দিয়ে বললাম, এবার একটু ক্ষার বেস দিয়ে বলি। নর্মালিটিতে দিয়েছে দেখো, নর্মালিটিকে মোলারিটি করার জন্য 2 দেওয়া ভাগ কেন হলো? দুটো H আছে বলে, মনে রাখতে হবে, দুটো H আছে বলে 2 দেওয়া ভাগে মোলারিটি হয়ে গেল। দেখো এটা একই আছে, শুধু নর্মালিটা মোলারিটি হয়ে গেল। এবারে তুমি কি বের করবে? দেখো বেস হলে যেমন, অ্যাসিড হলে যেমন তুমি H3 প্লাসের কনসেন্ট্রেশন বের করবে, বেস হলে তুমি OH মাইনাসের কনসেন্ট্রেশন বের করবে। দেখো OH মাইনাসের কনসেন্ট্রেশন কি করেছি? আবার 2 দিয়ে গুণ করলাম। কেন 2 দিয়ে গুণ? তো এটা তো CH2, একটা CH2 তে কটা OH আছে? দুটো, তার মানে একটা CH2 থেকে দুটো OH মাইনাস পাবে, তাহলে এতগুলো CH2 থেকে কটা পাবে? ইনটু 2। বুঝে গেল ব্যাপারটা? তো যাই হোক, এটা হলো মানে 10⁻²। কিন্তু এখানে OH মাইনাস পেলে, দেখো OH মাইনাস পেলে সূত্র এটা, POH বের করতে হবে। H3 প্লাস বলে PH, OH মাইনাস বসালে POH বেরোবে, তো POH বের করো, POH বের করো, এই তো POH বের করেছি। এই যে এটা হলো, সরি কোথায়, তারপর এটা না, এটা করলে কি POH বের করলে, এটা সামনে চলে এলে POH এর মান 2, POH বেরিয়ে গেলে PH বেরিয়ে যাবে, কারণ PH প্লাস POH সমান হচ্ছে 14, তাহলে PH কত হবে? 14 মাইনাস POH, মানে PH এর মান 2, তাহলে 14 - 2 মানে 12। কেন PH প্লাস POH মান সমান 14 কেন? ওই জন্যই আমি প্রথমটা করালাম। এই যে জলের আয়নীয় গুণফল তোমাকে বললাম, এইটা দেখো, এটা শিখলে KW মানে H3 প্লাস এর কনসেন্ট্রেশন ইনটু H মাইনাস এর কনসেন্ট্রেশন এর মাল্টিপ্লিকেশন, এইটা শেখালাম এই কারণে, এটা জানার জন্য। এরকম এটা কি করব, দুদিকে মাইনাস লগ করেছি, তো এটা জানো তো, লগের গুণ মানে লগের যোগ, লগের মাল্টিপ্লিকেশন মানে লগের অ্যাডিশন, মাইনাস লগ H3 প্লাস মাইনাস লগ H3 প্লাস প্লাস মাইনাস লগ H মাইনাস, তা মাইনাস লগ H3 প্লাস মানে PH প্লাস মাইনাস লগ H মাইনাস মানে POH, আর মাইনাস লগ KW মানে PKW, এটা আগেই বলা ছিল, মাইনাস লগ KW মানে PKW, তাহলে PH প্লাস POH ইকুয়াল টু PKW। একটু আগেই বললাম, দেখো PKW মানে কি? মাইনাস লগ KW, আবার KW এর মান দেখো, মাইনাস লগ KW, PKW মানে মাইনাস লগ KW, KW এর মান আমি বললাম 10⁻14, বসিয়ে দাও, সামনে চলে এলে কত হবে? 14, PKW এর মান 14 বসিয়ে দিলে, তাহলে PH প্লাস POH সমান 14, তাহলে সবসময় POH বেস থাকলে POH বেরোবে, 14 থেকে বিয়োগ দিয়ে দেবে, তাহলে PH পেয়ে যাবে। ঠিক আছে, কোনো চাপ নেই, একদম PH ক্যালকুলেশন কিন্তু পরীক্ষা আসবে, এইটাই পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল। এটা কিন্তু স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, উইক অ্যাসিড উইক বেস থেকে যদি প্রশ্ন পড়ে, দেখো একই ব্যাপার, শুধু ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে। আমরা ডাইরেক্ট এই ফর্মুলা বসাচ্ছি, কোনটা? এইটা দেখো, এই ফর্মুলা আমি বসাচ্ছি ডাইরেক্ট, এইটা এই ফর্মুলা বসাচ্ছি, তো H3 প্লাস বা OH মাইনাস এর কনসেন্ট্রেশন ডাইরেক্ট বসাচ্ছি। উইকের ক্ষেত্রে এর আবার ফর্মুলা আছে, H3 প্লাস এর কনসেন্ট্রেশন বা OH মাইনাস এর কনসেন্ট্রেশন। কেন না, উইকের ক্ষেত্রে H3 প্লাস এর কনসেন্ট্রেশনের ফর্মুলা ছিল, দেখবে আগের দিন, C আলফা রুট ওভার CK, C আলফা রুট ওভার CKB, ওই জন্য ওই H3 প্লাস এর জায়গায় ওই ভ্যালুগুলো বসাচ্ছ, ওই জন্য ফর্মুলা আলাদা আলাদা আসছে। পরীক্ষায় তাহলে কি করবে? উইক দিলে সি মানে মোলার গাঢ়ত্ব বসিয়ে দেবে, শুধু বিয়োজন মাত্রা, ডিসোসিয়েশন ডিগ্রি অফ ডিসোসিয়েশন বলে দেবে, 50%, আলফার মান বসবে 50/100 করলে পিএইচ পেয়ে যাবে। বা এইটা দিয়ে যদি দেয়, পিকে ডাইরেক্ট বলে দেবে, মোলার কনসেন্ট্রেশন বলে দেবে, অঙ্ক হয়ে যাবে। পিকে না বলে কে বলে দিতে পারে, তো পিকে মানে কে বলে দিলে পিকে কি করে বের করবে? পিকে মানে মাইনাস লগ কে, কে এর মানটা বসাবে, ওখান থেকে পিকে পেয়ে যাবে, তো ডাইরেক্ট পিকেই বলে দেবে। আর ক্ষারের ক্ষেত্রে বা বেসের ক্ষেত্রে পিওএইচ এই ফর্মুলা বসাবে, তুমি বলে পিওএইচ বের করছি, পিএইচ পাবো কি? যেমন ভাবে পিওএইচ বের করবে, 14 থেকে মাইনাস করে দেবে, 14 থেকে মাইনাস করে দিলে যেটা হবে সেটা পিএইচ। এইভাবে একটা ব্যাপার এখানটা বলা, পিএইচ স্কেল মানে যে স্কেলের মাধ্যমে তুমি পিএইচ নির্ণয় করা হয়, H3 প্লাস OH মাইনাস এর কনসেন্ট্রেশন ডিটারমাইন করা হয়, সেই পিএইচ স্কেল সবসময় মনে রাখবে। এটা পরীক্ষা আসে, বিস্তৃতি কতটা থাকে, রেঞ্জ 0 to 14, পিএইচ 0 কম হবে না, 14 এর বেশি হবে না। কেন? বাস্তবে পিএইচ কথাটা শুধুমাত্র লঘু দ্রবণ ডাইলুট সলিউশনের ক্ষেত্রে প্রযোজ্য। যে কোনো ডাইলুট সলিউশনে H3+ বলো বা OH- এর কনসেন্ট্রেশন বলো, 1 এর বেশি হয় না,
ম্যাক্সিমাম 1। যদি 1 হয় H3O প্লাসের কনসেন্ট্রেশন 1, হ্যাঁ, তাহলে ভাবো 1 যদি এখানে বসানো হয় তাহলে log 1 এর মান কত? 0। তাহলে পিএইচ মিনিমাম তার মানে 0 হবে। আবার ওইচ মাইনাসও ম্যাক্সিমাম যদি 1 হয় তাহলে 1 যদি বসাও তাহলে log 1 এর মান 0, মানে পিওইচ এর মান কত হচ্ছে? 0। তাহলে পিওইচ 0 মানে পিএইচ কত হবে? পিএইচ প্লাস পিওইচ সমান তো 14, তাহলে 14 মাইনাস 0 মানে কত? 14। ওই জন্য পিএইচ এর রেঞ্জ 0 থেকে 14। ঠিক আছে, তো এটা বুঝতে হবে। তো নেক্সট, বাফার সলিউশন আসবেই আসবে, কোনো কথা চলবে না, যাই এক্সাম হোক না কেন বাফার সলিউশন বাদে কোশ্চেন হতে পারে না। বাফার দ্রবণ কাকে বলে পড়ে নেবে। এমন সলিউশন, দেখো সলিউশনের মধ্যে অ্যাসিড ঢাললে পিএইচ কমে, বেস ঢাললে পিএইচ বাড়ে, কিন্তু এমন সলিউশন যার মধ্যে সামান্য অ্যাসিড খাট দিলেও পিএইচ কোনো চেঞ্জ হবে না, দ্যাট ইজ বাফার সলিউশন। বাফার সলিউশনের 4টে টোটাল এক্সাম্পল হয়। কি কি? উইক অ্যাসিড আর তার সল্ট, মানে মৃদু অ্যাসিড তার লবণ, যেমন এই দুটো। কি করে হলো? দেখো, যে সল্টটা বলছি সেটা কিন্তু ওই উইক অ্যাসিডের সঙ্গে একটা স্ট্রং বেসের রিয়াকশন হয়, যে সল্ট হবে সেটা। যেমন আমি বলছি, দেখো উইক অ্যাসিড তো CH3COOH, একটা স্ট্রং বেস নিয়েছি NOH, তো এখান থেকে যদি জলটা বেরিয়ে যায় কি হবে? CH3COONA, সেই সল্টটা নিতে হবে। এই দুটো মেশালে দ্যাট ইজ বাফার, এটা বলে অ্যাসিডিক বাফার। উইক বেস অ্যান্ড ইটস সল্ট, উইক বেস মানে NH3 অ্যান্ড ইটস সল্ট মানে NH4Cl। কেন এর সল্ট NH4Cl কেন? কারণ উইক বেস নিতে হবে আর ও একটা স্ট্রং অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করবে, করলে যে সল্টটা হবে, মানে উইক বেস ধরে NH3 আর স্ট্রং অ্যাসিড মানে হবে HCl, রিয়াকশন করলে HCl এখান থেকে যদি NH4Cl হয়ে যাচ্ছে, তাহলে জুড়ে গেলে, তাহলে এই NH4Clটা হচ্ছে সল্ট। ঠিক আছে, তো এটা NH3 নিয়েছি বলে তাই, এটা যদি NH4OH নিতে প্লাস HCl নিতে, তাহলে দেখো HOH জল বেরিয়ে যেত, সেই NH4Cl হবে। ঠিক আছে, দুরকম হলো, এটা বেসিক বাফার। আর একটা বাফার কি হতে পারে? শুধু সল্টও বাফার হতে পারে, একরকম। দুরকম মিশিয়ে কিন্তু বাফার হচ্ছে অ্যাকচুয়ালি। একরকমও বাফার হতে পারে যদি উইক অ্যাসিড উইক বেস দুটোই উইক মিশিয়ে যে সল্ট হবে সেটা যদি নাও, মানে উইক অ্যাসিড নিয়েছো উইক বেস নিয়েছো, এখান থেকে জল বের করে দাও, করলে যে সল্টটা হবে সেই সল্ট সিঙ্গেল নিলেও সেটাও বাফার। আর কি বাফার? টু সল্ট অফ পলিবেসিক অ্যাসিড। একটা পলিবেসিক অ্যাসিড মানে কি? ধরো H3PO4, কেন পলিবেসিক? যে অনেকগুলো H+ ছাড়তে পারে, দেখো 3টে H+ও ছাড়তে পারে, একের বেশি, দ্যাট ইজ পলিবেসিক। তো পলিবেসিক অ্যাসিডটার দুটো সল্ট, পলিবেসিক অ্যাসিডে দুটো সল্ট হয় কেন? এর 3টে পর্যন্ত সল্ট হয় কেন? তার কারণ দেখো, এই যে 3টে H+ ছাড়তে পারে, প্রথম আমি একটা NOH এর সঙ্গে যদি রিয়াকশন করি, তাহলে একটা OH একটা H নিয়ে জল বেরিয়ে গেলে তাহলে NaH2PO4 হবে। দুটো NOH এর সঙ্গে যদি রিয়াকশন করো তাহলে দুটো H নিয়ে জল বেরিয়ে গেলে 2H2O হয়ে গেলে তাহলে Na2HPO4 হবে। মানে একটা NOH এর সঙ্গে রিয়াকশন করলে এক ধরনের যৌগ তৈরি হচ্ছে, দুটো NOH, তার মানে দু রকম সল্ট হচ্ছে না। আর এক রকম সল্টও হতে পারে, যদি 3টে NOH এর সঙ্গে রিয়াকশন হয় তাহলে 3টে OH 3টে H নিয়ে 3টে জল হয়ে যাবে, তখন হবে Na3PO4। যাই হোক, এই পলিবেসিক অ্যাসিডে দু ধরনের সল্ট, দ্যাট ইজ বাফার। এত রকমের বাফার হয়, পরীক্ষা আসে বাফারের এক্সাম্পল গুলো দিয়ে নেবে, বাফার কাকে বলে আসে। আর একটা কথা বলি, কোশ্চেন যদি একটু ঘুরিয়ে দেয়, তোমাকে এইটা দিল দিয়ে বলে এটা কি বাফার, সবাই অ্যান্সার করবে না। উইক অ্যাসিড আর উইক বেস কি করে বাফার হয়? একটা কথা বলি, উইক অ্যাসিড আর উইক বেস দুজনে যদি রিয়াকশন করলে জানো তো H আর OH জল বেরিয়ে গেলে কি তৈরি হবে? এটা কোনোভাবেই বাফার নয়। কই, এর সাথে আবার এটা মেশানো থাকতে হবে, তবে তো বাফার। শুধু এটা কি করে বাফার হয়? কিন্তু একটা কথা বলি শুনে না, পরীক্ষায় রেশিও বলে দিল 1:1, 1:2, 2:1। এটা যদি 1:1 নেওয়া হয় তাহলে দুজনের সম অনুপাতে বিক্রিয়া করে শুধু এটা তৈরি করবে। 1:2 মানে কি? এটা 1 ভাগ, এটা 2 ভাগ, তার মানে কি এ বিক্রিয়া করতে এটা করবে, আর যেহেতু এটা 2 ভাগ আছে তার মানে এর সাথে NOH টা এক্সট্রা সলিউশনের মধ্যে থেকে যাবে, CH3COON এর সাথে NOH থেকে যাবে। আর যদি বলি 2:1 মানে এটা 2 ভাগ এটা 1 ভাগ, তার মানে কি এটা বিক্রিয়া করতে এটা হয়েছে CH3COON, এটা 2 ভাগ এটা 1 ভাগ, মানে কি এটা এখনো থেকে গেছে এক্সট্রা সলিউশনে, মানে CH3COOH। দেখো, তার মানে দেখো এটা বাফার হয়ে যাচ্ছে। তার মানে যদি দেখা যায় 2:1, এই দুটো জিনিস যদি 2:1 এ নেওয়া হয় তাহলে শুধু এটা তৈরি হবে না, এর সাথে এটা এখন এক্সট্রা থেকে যাচ্ছে, তখন সেটা বাফার হয়ে যাচ্ছে। এই রেশিও হিসাবে কিন্তু কোশ্চেন দিতে পারে। বাফার কিভাবে কাজ করে, অ্যাকশন একটু বলে দিই। আমি কি বললাম, কি সলিউশনের মধ্যে অ্যাসিড ঢালো বেস ঢালো পিএইচ চেঞ্জ হয় না। দেখো কেন বলি, একটা অ্যাসিডিক বাফার নিয়ে আমি এক্সাম্পল দিয়েছি। দেখো বাফারের এক্সাম্পল এক্ষুনি তো এটা দিলাম।
ভেঙে এগুলো তৈরি হচ্ছে। দেখো এটা উইক অ্যাসিড বলে এইদিকেও রিয়াকশন যাচ্ছে, এদিকেও রিয়াকশন যাচ্ছে। তুমি ভাবো বাইরে থেকে সামান্য অ্যাসিড ঢেলেছো, অ্যাসিড মানে কি ঢালছো অ্যাকচুয়ালি এইচ প্লাস। তো এইচ প্লাস যেই ঢালবে সঙ্গে সঙ্গে এইচ প্লাসের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। ও কি করবে, কিছু এইচ প্লাস কি হবে এর সাথে রিয়াকশন করে আবার এটা তৈরি করে দেবে। তাহলে যতটুকু এইচ প্লাস তুমি এক্সট্রা দিলে সেটা কিন্তু আর বাড়লো না সলিউশনে, ও এর সঙ্গে রিয়াকশন করে আবার এইদিকে চলে গেল, মানে এইচ প্লাস না বাড়লে তো পিএইচ চেঞ্জ হবে না। যদি তুমি ওইচ মাইনাস দাও, ওইচ মাইনাস দিলে ওইচ মাইনাস কি করবে, এই এইচ প্লাস এর সঙ্গে রিয়াকশন করবে, করে কি তৈরি করবে, জল। তাহলে তুমি বলবে তো এইচ প্লাস এর পরিমাণ কমে যাবে, যেই কমে যাবে এই দিকে রিয়াকশন গিয়ে যতটা কমে গেছে ততটা এইচ প্লাস বাড়িয়ে দেবে, পিএইচ কোনো চেঞ্জ হচ্ছে না। মানে এমন ভাবে সলিউশনটা আছে যেভাবে হোক রিয়াকশন ইকুইলিব্রিয়াম এদিক ওদিক গিয়ে পিএইচ এইচ প্লাস বা এইচ মাইনাসের কনসেন্ট্রেশনটাকে ফিক্স রাখছে, তার জন্য পিএইচ কোনো চেঞ্জ হচ্ছে না। বাফার অ্যাকশন এটাই। দেখো বাফার সলিউশন মেনশন করে দিয়ে পিএইচ বলতে পারে কত, হেন্ডারসন ইকুয়েশন বলে এটাকে, হেন্ডারসন সমীকরণ। একদম সল্টের মোলার কনসেন্ট্রেশন বলে দেবে, অ্যাসিডের মোলার কনসেন্ট্রেশন বলে দেবে, পিকে বলে দেবে, পিএইচ বের করবে। আর যদি বেসের বলে দেয় আগে পিএইচ বের করে নেবে যেমন ভাবে বললাম, তারপর 14 থেকে মাইনাস করবে, করলে পিএইচ, চাপ নেই। নেক্সট সলিবিলিটি অ্যান্ড সলিবিলিটি প্রোডাক্ট, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দাব্যতা গুণফল। দেখো আমি একটা পার্টিকুলার টেম্পারেচারে একটা পার্টিকুলার ভলিউম অফ সলভেন্টের মধ্যে কোনো একটা সলিউট ম্যাক্সিমাম যতটা সলিউবল হতে পারে, সলিউবল মানে কি, দ্রবীভূত হয়ে যাওয়া, গুলে যাওয়া, ম্যাক্সিমাম যতটা, দ্যাট ইজ সলিবিলিটি। আমি ধরো 5 মোল দিলাম, 5 মোল না গুলতে পারে, 3 মোল হয়তো গুলে গেছে, 2 মোল গুললো না, ওই 3 মোল হচ্ছে সলিবিলিটি, দাব্যতা। আর সলিবিলিটি প্রোডাক্ট মানে কোনো একটা সল্ট ভেঙে যে আয়নগুলো তৈরি করছে সেই আয়নের মোলার কনসেন্ট্রেশনের মাল্টিপ্লিকেশন। দেখো জিঙ্ক 2 প্লাস, অবশ্য সামনে যেটা আছে সেটা পাওয়ারে চলে যাবে, এইটার মোলার কনসেন্ট্রেশন পাওয়ারে 2 সমান, এটাকে বলছি কেএসপি, মানে সলিবিলিটি প্রোডাক্ট। দাব্যতা গুণফলের সংজ্ঞা বই থেকে পড়ে নেবে এটা। সলিবিলিটি প্রোডাক্ট মানে আয়নগুলোর মোলার কনসেন্ট্রেশন আর মাল্টিপ্লিকেশনকেই সলিবিলিটি প্রোডাক্ট বলে, ঠিক আছে, মানে দাব্যতা গুণফল। আর সংজ্ঞা হয়ে গেল। এবার একটা তোমাকে পরীক্ষা কিরম দেবে, এরকম একটা কম্পাউন্ড দিয়ে বলবে এর সলিবিলিটি আর সলিবিলিটি প্রোডাক্টের মধ্যে রিলেশন কি। ধরো এর সলিবিলিটিটা এস, বিভিন্ন ধরে নিতে পারে, ধরো পরীক্ষায় এক্স বলে দিতে পারে, আর সলিবিলিটি প্রোডাক্টটা এ কেএসপি। কেএসপি মানে তো এক্ষুনি বললাম এইটা ইন্টু এটা। এবার শোন, এই যে সলিবিলিটি এস মানে কি, এ তার মানে এস মোল সলিবিল হবে। একটা ভাবো এ একখানা ভেঙে 3 খানা তৈরি করছে, তাহলে এ যদি এস মোল দ্রবীভূত হয় তাহলে 3 মোল তৈরি করবে। এ 1 থেকে যদি 2 খানা তৈরি করে তাহলে এস মোল যদি সলিবিল হয় তাহলে 2s খানা তৈরি করবে। ওই জন্য এর কনসেন্ট্রেশনের জায়গায় দেখো 3s বসিয়েছি মাথায় কিউ, এ দেখো 2s বসিয়েছি মাথায় স্কয়ার, সবসময় এর সাথে এটা দেখো ইকুয়াল হচ্ছে, ক্যালকুলেট করে এটা আসছে। এটা রিলেশন, এটা পরীক্ষা প্রচুর দেয়। আর যদি ম্যাথ হিসাবে দেয় এটাই করতে হবে, হয়তো এস বলে দিল কেএসপি বের করতে হবে, বা কেএসপি বলে দিল এস বের করতে হবে। অন্য সল্টের ক্ষেত্রে বলছি CF2 ভাঙলে এটা, তাহলে একটা থেকে এটা একটা আর এটা কটা, দুটো, তাহলে এর যদি সলিবিলিটি এস হয় তাহলে এটা 1s হবে আর এটা 2s হবে। তাহলে এটা এবার বুঝতে পারছো, যদি আমি কেএসপি বলি তাহলে Ca2 প্লাস এর মাথায় 1 আর m মাইনাস এর মাথায় স্কয়ার, তাহলে Ca2 প্লাস 1s এর মাথায় 1 আর 2s এর মাথায় স্কয়ার। বললাম না এটার সাথে এটা সবসময় মিল হবে, এই 4s কিউব হবে। এইভাবে লাস্ট টপিক, কমন আয়ন এফেক্ট অন সলিবিলিটি। মানে দেখো এই যে H2S ধরো সলিবিল হয়ে আছে, পুরোপুরি সলিবিল নয়, অল্প সলিবিল, জল অল্প সলিবিল হয়ে আছে। এখন তার মানে সলিবিল হয়ে আছে মানে ভেঙে গেছে। আমি যদি এমন একটা ওর মধ্যে HCl মিশিয়ে দিই, মানে এমন একটা কম্পাউন্ড মেশালে দেখো একটা কমন আয়ন তৈরি হচ্ছে। কমন আয়ন হয়ে যাওয়া মানে কি, এই আয়নের কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে। এর কনসেন্ট্রেশন যদি বেড়ে যায় তাহলে কমাতে চাইবে, কোন দিকে গেলে কমবে বল, এদিকে গেলে, তাহলে এদিকে চলে যাবে, তার মানে H2S এর বিয়োজন মাত্রাটা কমে যাবে, ডিসোসিয়েশন রেট ডিক্রিজেস। একটা ভালো কথা বলি শোনো, ধরো সিলভার ক্লোরাইড, সবাই বলে সিলভার ক্লোরাইড নাকি জলে দিলে সাদা দক্ষেপ হয়ে থাকে। অ্যাকচুয়ালি অনেকটা দাও বলে তাই, যতটা সলিবিল, খুব অল্প সলিবিল যদিও, যদি দাও তাহলে কিন্তু ক্লিয়ার সলিউশন, কিন্তু বেশি দিলে হোয়াইট প্রেসিপিটেট হয়ে যাবে, ঠিক আছে, কারণ এটা হোয়াইট প্রেসিপিটেট, এরা হোয়াইট প্রেসিপিটেট নয়। তাহলে
আমি যদি এজিসিএল যতটা সলিউবল হওয়ার কথা ততটাই দিই তাহলে ক্লিয়ার। বেশি দেওয়া মানে সব তো সলিউবল হচ্ছে না, কিছু তো এই ফর্মে থাকছে, তার মানে হোয়াইট হয়ে থাকবে। আমি ধরলাম যতটা সলিউবল ততটাই দিয়েছি, তাহলে ক্লিয়ার সলিউশন। এখন ওই সলিউশনের মধ্যে তুমি আরো সিলভার নাইট্রেট ধরো দিয়েছো, এবার সিলভার নাইট্রেট ভেঙে যখন এজি প্লাস আর এনওজি মাইনাস তৈরি করলো, তখন এইটার কমন আয়ন হয়ে গেল। যেই কমন আয়ন হলো তাহলে এর পরিমাণ বেড়ে গেল, তার মানে এর পরিমাণ কি করতে চাইবে, কমাতে চাইবে। তো কমানো মানে এইদিকে যাবে না এইদিকে যাবে, এইদিকে যাবে। তাহলে যেই এইদিকে যাবে তাহলে এজিসিএল তৈরি হচ্ছে, এজি প্লাস সিএল মানে যেটা ছিল সেটা থেকে এজিসিএল হয়। এজিসিএল হওয়া মানে কি বললাম, হোয়াইট প্রেসিপিটেট করবে। আমরা ভাবো এইটা না দিলে এজিসিএল যতটা সলিউবল ছিল ততটা যদি সলিউবল হয় ক্লিয়ার সলিউশন, যেই সিলভার নাইট্রেট দিলে হোয়াইট প্রেসিপিটেট হচ্ছে। তার মানে বুঝে দিতে হবে বিয়োজন মাত্রা, ডিগ্রি অফ ডিসোসিয়েশন তার মানে কমে গেছে, ওই জন্যই রিভার্সে রিয়াকশন যাচ্ছে বলি প্রেসিপিটেটটা আসছে। বোঝা গেল কি? কোশ্চেন দেখো মাস্ট, এইটা যেমন একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি কমন আয়নে এইটা থেকে পড়বে একদম। সলিবিলিটি প্রোডাক্ট ডেফিনেশন প্লাস এই কম্পাউন্ডের ক্ষেত্রে পড়বে। বাফার সলিউশনের পিএইচ কোনটা বাদ দেব, শিওর পড়বে। বাফার অ্যাকশন একদম শিওর, কোনো কথা নেই। বাফার সলিউশন বাফার কাকে বলে, ঠিক আছে। আর উইক অ্যাসিড বেসটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে করে নেবে। স্ট্রং অ্যাসিড বেসের পিএইচ নির্ণয়, এটা পিএইচ রেঞ্জ 0 to 14, আর এদিকে হচ্ছে তোমার আর কিছু না, পিএইচ এর ডেফিনেশন। আর এইটা বলেছি মেন ওটা বোঝানোর জন্য, ঠিক আছে। এই টোটাল আছে। এবার আমরা পরের দিন আর একটা তোমাদের সাথে আলোচনা করব, মাত্র কয়েকটা দিন বাকি আছে, আবার ফাইনালে দৌড়াতে হবে। তো তার জন্য কিছু স্পেসিফিক স্ট্র্যাটেজি নিয়ে 11 সেমিস্টার 2 এর জন্য আনবো। চ্যানেলে ফোকাস রাখো। ক্লাস শেষ করলাম, বাই।